আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ১৭ বছর পর ২৫শে ডিসেম্বরের আগমনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত লক্ষাধিক নেতাকর্মী। ২ দিনের ব্যবধানে ফের রাজধানী বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্কিত এলাকা, তদন্তে পুলিশ। হাদিকে গুলি মামলার আসামিরা ভারত পালিয়ে গেছে, গ্রেপ্তারের আশা একরকম ছেড়ে দিয়েছে পুলিশ। কূটনৈতিক প্রক্রিয়ায় আসামিদের ফেরতের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই। মাইলস্টোন ট্র্যাজেডির পরিবারগুলো ২০ লাখ টাকার ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে ন্যায় বিচার দাবি করল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ১৭ বছর পর ২৫শে ডিসেম্বরের আগমনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত লক্ষাধিক নেতাকর্মী। দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫শে ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশের মাটিতে পা রাখবেন। দীর্ঘ ১৭ বছর পর তার এই দেশে ফেরার ঘটনাকে অভাবনীয় করে রাখতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য। শুধু ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরাই নন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী রাজধানীতে আসবেন। বিএনপি নেতারা মনে করছেন শাহজালাল বিমানবন্দর এলাকায় সেদিন লাখ লাখ মানুষের জনস্রোত ঘটবে। তারা জানান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এতদিন নানান গুজব ও গুঞ্জনে অনেক নেতাকর্মী আশাহত হয়ে পড়েছিলেন। তিনি আদৌ আসবেন কিনা তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা বিভক্তি ছিল। তবে দল থেকে তার ফেরার আনুষ্ঠানিক ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গা ভাব ফিরে এসেছে। এই আগমনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রমেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন থেকেই নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার দেশে আসার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। তিনি আরও জানান, তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পাশাপাশি দলীয়ভাবেও তারা উদ্যোগ নেবেন। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও প্রস্তুতি কমিটি গঠন না হলেও ভেতরে ভেতরে চলছে নানা রকম আয়োজন ও সভা। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে এ বিষয়ে সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, তারেক রহমান এত বছর পরে আসছেন, তাই দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। একই সঙ্গে দলীয়ভাবে প্রস্তুতি নিতে চলছে গভীর আলাপ আলোচনা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, সেদিন লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে জড়ো হবেন। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এদিকে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর থেকে একদিকে যেমন সামাজিক মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, তেমনি ওই দিন ঢাকায় আসার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে। 111-এর সময় একের পর এক মিথ্যা মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। পরে জামিনে মুক্তি নিয়ে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি লন্ডনে যান। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে তারেক রহমান দেশে ফিরে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন তাও অনেকটা চূড়ান্ত। বিএনপির দায়িত্বশীল একজন নেতা বলেন, তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আগে গুলশানে মায়ের বাসভবন ফিরোজায় উঠতে পারেন, অথবা দলের সিনিয়র নেতাদের পরামর্শে অন্য কোনো স্থানে তার কার্যালয় স্থাপন করতে পারেন। তবে তার এই প্রত্যাবর্তনের রাজনৈতিক তাৎপর্য এবারের নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২ দিনের ব্যবধানে ফের রাজধানী বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্কিত এলাকা, তদন্তে পুলিশ।
মাত্র 2 দিনের ব্যবধানে ফের রাজধানী বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। গতকাল রাত 8:35 দিকে ওয়াসিম পরিবহনের মিরপুরগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিট পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে তারা কাজ চালিয়ে যান। প্রত্যক্ষবাতাসীরা জানান, উত্তর বাড্ডার AMZ হাসপাতালের সামনের সড়কে চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিজেদের জীবন রক্ষা করেন। এই ধরনের ঘটনা বারবার ঘটায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা ভীতি বিরাজ করছে। অনেকেই মনে করছেন এটি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার একটি অংশ। এর ফলে বাস মালিক ও শ্রমিকরাও আতঙ্কে আছেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত অধিকারক নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের আশেপাশে থাকা CCTV ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করেছে। একই সঙ্গে বাসের চালক ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে 2 দিনের ব্যবধানে একই এলাকায় এমন ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ব্যক্তিদের গ্রেপ্তারের আশা একরকম ছেড়ে দিয়েছে পুলিশ। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর অনুমান, হামলাকারীরা ইতিমধ্যে সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছেন। গত শুক্রবারের হামলার ঘটনার পর থেকে র্যাব ও ঢাকা মহানগর পুলিশ মোট 6 জনকে গ্রেপ্তার করলেও তারা কেউ সরাসরি হামলাকারী নন, বরং তারা ছিল মূল সন্দেহভাজনদের সহযোগী। হাদির হত্যাচেষ্টাকে কেন্দ্র করে চালানো অভিযানের সর্বশেষ গতকাল রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের স্ত্রী শামিয়া, শালক শিপু ও বন্ধু মারিয়াকে গ্রেপ্তার করা হলে বলে একটি বার্তায় জানিয়েছে র্যাব। র্যাবের মিডিয়া উইংয়ের ডিরেক্টর ইন্তেখাব চৌধুরী জানান, শামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, শুক্রবার হাদিকে গুলির ঘটনায় আগে ও পরে ফয়সালের সঙ্গে তাদের ঘন ঘন ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, ফয়সাল করিম মাসুদ যে হাদির উপর হামলা চালানো শুটার এবং আরেকজন মোটরসাইকেল চালক, তাদের শনাক্ত করা হয়েছে। তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নিজেদের অবস্থান লুকিয়ে রেখেছিল। হামলার পর এই দুজন ঢাকা থেকে বেরিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় অঞ্চলে চলে যান। তদন্তকারীরা বলছেন, মূল সন্দেহভাজনরা সীমান্ত পার হওয়ার আগে ধাপে ধাপে ঢাকা থেকে হালুয়াঘাট পর্যন্ত গেছেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার NS নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলন করেন। সেখানে অবশ্য তিনি জানান, সন্দেহভাজনরা কেউ বিদেশে পালিয়ে গেছেন কিনা এমন কোনো তথ্য ইমিগ্রেশন ডেটাবেসে পাওয়া যায়নি। যদিও ফয়সালের সর্বশেষ দেশের বাইরে যাওয়ার তথ্য অনুযায়ী তিনি জুলাই মাসে থাইল্যান্ড থেকে এসেছিলেন। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বিপরীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এই কূটনৈতিক প্রক্রিয়াই এখন আসামিদের ফিরিয়ে আনার একমাত্র পথ। দেশে কুকুরের বাচ্চা হত্যার বিচার হয়, অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই। মাইলস্টোন ট্র্যাজেডির প্রায় 5 মাস পর নিহত ও আহত শিক্ষার্থীর পরিবারগুলো এভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছেন। মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকেরা বলেন, তাদের বাচ্চার জীবনের মূল্য কি 20 লাখ টাকা? আহতদের ভবিষ্যতের মূল্য কি 5 লাখ টাকা? এদেশে একটি কুকুরের বাচ্চা হত্যার বিচার হয়, অথচ ফুলের মতো এতগুলো বাচ্চার
জীবনের মৃত্যু নেই। তারা অভিযোগ করেন সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের সঙ্গে কোনো আন্তরিক খোঁজ খবর নেওয়া হয়নি। গত 12ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে নিহতদের 20 লাখ এবং আহতদের 5 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন। এ সময় আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলা হয়। তবে সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছে নিহত ও আহত শিক্ষার্থীর পরিবারগুলো। মানববন্ধনে উপস্থিত ছিল বিমান দুর্ঘটনায় আহত 7ম শ্রেণীর শিক্ষার্থী রবিউল ইসলাম নাবিল রোহান। 2 মাস চিকিৎসা নিয়ে সে এখন মোটামুটি সুস্থ। রোহানের বাবা নিজামুদ্দিন বলেন, উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমাদের 36টা বাচ্চা মারা গেছে, 50 থেকে 60 জন আহত হয়েছে। আমরা টাকা চাই না, আমরা চাই বিচার নিশ্চিত হোক। 5 লাখ টাকা দিয়ে কি হবে? আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। নিহত 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহানের মা রাশিদা ইয়াসমিন বলেন, বর্তমান সরকার আমাদের খোঁজ খবর নেয়নি। আমরা আমাদের দাবি জানাতে এখানে দাঁড়িয়েছি। ক্ষতিপূরণ আনুষ্ঠানিকতা আমাদের কাছে অসম্মানজনক। এই ক্ষতিপূরণ দিয়ে আমাদের সন্তানের জীবনের দাম মাপা যাবে না। আহত 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ হোসেন নিলয়ের মা আইভিউসি নিজুম জানান, তার সন্তান 25% দগ্ধ। তার এখনও আরও 3টি অপারেশন বাকি। বুক থেকে হাড় নিয়ে কান বানাতে হবে, হাত শক্ত হয়ে আছে, নতুন চামড়া লাগাতে হবে। তিনি ক্ষতিপূরণ হিসেবে সরকারের 5 লাখ টাকা প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, হতাহতদের সারা জীবনের চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড ও নিহতদের 5 কোটি টাকা ক্ষতিপূরণ ও শহীদের মর্যাদা দেওয়া হোক। পরিবারগুলো মনে করে এই নৃশংস ঘটনায় দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ও নিহতদের শহীদের মর্যাদা দেওয়াই আসল ন্যায় বিচার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।